আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন অ্যান্ড আমরাও ভালো আছি। ধরুন, পৃথিবীতে এমন একটা সুড়ঙ্গ রয়েছে যেটা আপনার প্রত্যেকটা ইচ্ছে পূরণ করে দিতে পারবে, কিন্তু তার বদলে আপনাকে আপনার সবচেয়ে মূল্যবান জিনিসটা কুরবানি দিতে হবে। তো আপনার মতে আপনার সবচেয়ে মূল্যবান জিনিসটা কি? আর আমার মতে সেটা হলো সময়। টাইম ইজ দ্য মোস্ট প্রিসিয়াস থিং, কারণ এটা কখনো ফিরে আসে না। টাইম টেবিলের কনসেপ্ট ভিত্তিক স্টোরিগুলো আমাকে সবসময় আকৃষ্ট করে এসেছে, আর আজকের এই গল্পটাও একটা ইউনিক টাইম টেবিলের উপর নির্মিত। দ্য টানেল টু সামার, দ্য এক্সিট অফ গুড বাই, 2020 সালে রিলিজ হওয়া একটা এনিমি মুভি। যারা ইউ নেম টাইপের মুভির জন্য পাগল বা ওই টাইপের মুভি খুঁজতেছেন, তাহলে আজকের এই ভিডিওটা অবশ্যই আপনাদের জন্য। তো চলুন গল্পে চলে যাওয়া যাক। গল্পের শুরুতে আমরা মেইন ক্যারেক্টার কাউরুকে দেখতে পাই, যেখানে বৃষ্টির মধ্য দিয়ে স্টেশন পেরিয়ে যাচ্ছিল। তখনই কাউরুর নজর পড়ে একজন অচেনা মেয়ের উপরে। মেয়েটা সেখানে বসে তার ট্রেনের জন্য অপেক্ষা করছিল। কাউরু মেয়েটাকে জিজ্ঞাসা করে, আমি তোমাকে তো আগে কখনো এই এলাকাতে দেখিনি, তুমি কি নতুন এসেছো? কিন্তু মেয়েটা কারোর কোনো প্রশ্নের উত্তর দেয় না। এই সময় স্টেশনে একটা ঘোষণা দেওয়া হয় যে ট্রেন আধা ঘন্টা দেরিতে আসবে। কারু লক্ষ্য করে যে মেয়েটা পুরোপুরি ভিজে গেছে, তাই সে মেয়েটাকে তার ছাতাটা অফার করে, কিন্তু মেয়েটা স্পষ্টভাবে ছাতা নিতে অস্বীকার করে দেয় এবং কাউরুকে জিজ্ঞাসা করে, তুমি কি আমাকে ইমপ্রেস করার চেষ্টা করছো? এক কথা শুনে কাউরু বলে, জানি না, আমার বাসা এখান থেকে খুবই কাছে, তাই আমি ছাতা ছাড়াও চলে যেতে পারবো, কিন্তু তুমি যদি ভিজে যাওয়ার কারণে অসুস্থ হয়ে পড়ো, তাহলে তোমার বাড়ির লোকেরা তোমার জন্য অনেক চিন্তা করবে। এটা শুনে মেয়েটা উত্তর দেয় যে তোমার প্যারেন্টসরাও তো চিন্তা করতে পারে। কাউরু বলে যে না, আমার বাবা মা আমার জন্য চিন্তা করবে না। এটা শুনে মেয়েটা বলে, তাহলে আমার বাবা মা আমার জন্য চিন্তা করবে না। কিছুক্ষণ পর মেয়েটা কাউরু ছাতা নিয়ে নেয় এবং তারা দুজনের ফোন নাম্বার নিয়ে নেয়, যাতে করে পরের দিন মেয়েটা কাউরুকে ছাতাটা ফিরিয়ে দিতে পারে। এখান থেকে আমরা জানতে পারি যে এই মেয়েটার নাম হলো আঞ্জু। আর এখন পরের দিন দেখায় কাউরুর ক্লাসে একজন নতুন ট্রান্সফার স্টুডেন্ট এসেছে, আর সেই মেয়ে অন্য কেউ নয়, বরং আঞ্জুই ছিল। আঞ্জু কারুর কাছে এসে বলে, তুমি আমার সঙ্গে যোগাযোগ করার কোনো চেষ্টা করো না, আমি কালকে তোমার ছাতা অবশ্যই ফিরিয়ে দেব। তো ক্লাস শেষ হতে দেখা যায় যে আঞ্জু একটা বই পড়তেছে, তাছাড়াও সে ক্লাসে কাউকে কোনো গুরুত্বই দিচ্ছে না। এটা দেখে ক্লাসের একটা মেয়ে আঞ্জুর কাছে চলে আসে আর বলে, তুমি কি নিজেকে রাজকুমারী ভাবছো নাকি? কথাটা বলে সে আঞ্জুর বইটা নিচে ফেলে দেয়। এটা দেখে আঞ্জু প্রচন্ড রেগে যায় এবং সেই মেয়েটাকে জোরে একটা ঘুষি মেরে দেয়, ফলে মেয়েটা নাক দিয়ে রীতিমতো রক্ত বেরিয়ে আসে। তো এখন পরের দৃশ্য দেখা যায় যে কাউরু তার ঘরে ছোট্ট একটা মেয়ের জন্য প্রার্থনা করছিল। এই মেয়েটা ছিল কাউরুর ছোট বোন, যার নাম ছিল ক্যারিন। ক্যারিন একটা দুর্ঘটনাতে মারা গিয়েছে। হঠাৎ এই সময় তার বাড়ির নিচে ফ্লোর থেকে কিছু একটা শব্দ ভেসে আসছে। কাউরু ছুটে নিচে চলে যায় এবং দেখে যে তার বাবা মদ খেয়ে চিৎকার করছে। সে কাউরুকে বলে যে ক্যারিনের বদলে তোরই মরার কথা ছিল, সব তোরই দোষ, কারণ আমার মেয়ে চলে গেছে, তোর মাও আমাকে ছেড়ে চলে গেছে, সবকিছু তোরই জন্য। এইসব কথা শুনে কারু আর এক মুহূর্তেও নিজেকে আটকে রাখতে পারে না। প্রচন্ড কষ্ট নিয়ে সে বাড়ি থেকে বেরিয়ে যায়। আর রাতের অন্ধকারে যেতে যেতে কারু একটা রেল লাইনের কাছে পৌঁছায়, যেখানে সামনে থেকে খুব জোরে একটা ট্রেন দিয়ে আসছিল। ঠিক সময় মতো কারু পাশে ঝাঁপ দেয়, নয়তো একটুর জন্য সে ট্রেনের নিচে পড়তে যাচ্ছিল। তো ঝাঁপ দিয়ে পড়তে পড়তে সে একটা সুড়ঙ্গের কাছে পৌঁছে যায়। কারু সেই সুড়ঙ্গের ভিতরে কিছু একটা ঝলমল করতে দেখে এবং কৌতূহলী হয়ে সে ভিতরে ঢুকে পড়ে। তো সুড়ঙ্গের ভিতরে দৃশ্য দেখে সে স্তব্ধ হয়ে যায়, কারণ সেখানে একটা অদ্ভুত আলোর মাঝে অনেক ঝকঝকে গাছ ছিল, যেগুলো পুরো সুড়ঙ্গটাকে আলোকিত করে রেখেছে। সুড়ঙ্গের ভিতরে কারো চোখে পড়ে একটা ছোট্ট স্যান্ডেলের উপরে, যার উপরে ক্যারিনের নাম লেখা ছিল। সেই ক্যারিন তো কারোরই ছোট বোনের নাম, যে কিনা একটা দুর্ঘটনাতে মারা গিয়েছে। এটা দেখে কারো অবাক হয়ে যায় এবং সে তার বোনের নাম ধরে চিৎকার করে ডাকতে ডাকতে সুড়ঙ্গের আরো ভিতরে দৌড়াতে থাকে। এই সময় একটা তোতা পাখি তার কাছে চলে আসে এবং গান গাইতে শুরু করে। কারু সাথে সাথে চিনে ফেলে যে আরে, এটা তো আমারই পোষা পাখি ছিল, কিন্তু এই পাখিটা তো বহু বছর আগে মারা গিয়েছিল। তো বয়ে বয়ে কারু সেই স্যান্ডেল আর তোতাটাকে নিয়ে সুড়ঙ্গ থেকে বাইরে বেরিয়ে আসে। কারু যখন বাড়িতে ফিরে আসে, তখন তার বাবা তাকে জড়িয়ে ধরে এবং বলে, তুই এক সপ্তাহ ধরে কোথায় ছিলি? কারু অবাক হয়ে যায়। সে সাথে সাথে নিজের ফোন চেক করে দেখে যে সত্যি সত্যি এক সপ্তাহ কেটে গেছে, কিন্তু এটা কিভাবে সম্ভব? সে তো সুড়ঙ্গের ভিতরে মাত্র কয়েক ঘন্টা ছিল। এখন কারো বুঝতে পারে হয়তো সুড়ঙ্গের ভিতরে সময় একদম ভিন্নভাবে চলছে। তো পরের দিন কারু যখন ক্লাসে বসেছিল, তখন আঞ্জু এসে বলে, আমি তোমার ছাতাটা আগামীকাল ফিরিয়ে দিব। সম্ভবত আঞ্জু ছাতাটা আগেও স্কুলে নিয়ে এসেছিল, কিন্তু যেহেতু আমরা জানি কারু এক সপ্তাহ ধরে স্কুলে আসেনি, তাই সেই ছাতাটা ফেরত নিতে পারেনি। তো ক্লাস শেষ করে কারো আবারও একবার সেই সুড়ঙ্গের ভিতরে চলে যায় এবং তার ছোট বোন ক্যারেনের নাম ধরে ডাকতে ডাকতে ভিতরের দিকে দৌড়াতে থাকে। কিন্তু সে পিছনে ফিরে দেখতে পায় যে আঞ্জু তার পিছনে পিছনে সুড়ঙ্গের ভিতরে ঢুকে পড়েছে। এরপর কারু আঞ্জুকে ধরে সুড়ঙ্গের বাইরে নিয়ে আসে এবং তাকে সুড়ঙ্গ সম্পর্কে সবকিছু বলে দেয়। আমরা তো মাত্র 5 সেকেন্ডের জন্য সুড়ঙ্গের ভিতরে ছিলাম, কিন্তু বাইরে তো 5 ঘন্টা কেটে গিয়েছে। কারু বলে, তার মানে এই সুড়ঙ্গ হয়তো তোমার যে কোনো ইচ্ছে পূরণ করে দিতে পারবে, কিন্তু তার বিনিময়ে তোমাকে আজকের সময়টা বিসর্জন দিতে হবে। কিন্তু এটাও ঠিক যে এই সুড়ঙ্গের মাধ্যমে আমরা
আসলে টাইম ট্রাভেল করছি, কিন্তু সেই আগের সময় আমরা কখনোই ফিরে যেতে পারবো না। কথাটা শুনে আঞ্জু প্রস্তাব দেয় যে তাহলে যদি আমরা একই সাথে কাজ করি তাহলে আমরা দুজনে আমাদের ইচ্ছে পূরণ করতে পারবো। কারো এই প্রস্তাবে রাজি হয়ে যায় এবং তারা দুজনে মিলে সুড়ঙ্গ সম্পর্কে আরো তথ্য জোগাড় করতে থাকে। তো পরের দিন তারা ক্লাস শেষ করে আবারও সুড়ঙ্গের কাছে চলে যায়, এটা বোঝার জন্য যে সুড়ঙ্গ ভিতরে আর বাইরের মাঝে সময়ের পার্থক্য আসলে কতটুকু। আঞ্জু কারোর ফোনে কল দিয়ে তাকে সুড়ঙ্গের ভিতরে যেতে বলে, এর ফলে কারো সামনে এগোতে থাকে, কিন্তু কিছু দূর যাওয়ার পর কল ডিসকানেক্ট হয়ে যায়। কারো দ্রুত সুড়ঙ্গ থেকে বাইরে চলে আসে, সেখানে আঞ্জু তাকে জানায় যে কল ডিসকানেক্ট হয়ে গেছে, প্রায় 65 মিনিট হয়ে গেছে। আঞ্জু কারোকে জিজ্ঞাসা করে কল কোথায় ডিসকানেক্ট হয়েছিল। কারো জবাব দেয় যখন আমি সুড়ঙ্গের ভিতরে একটা স্তম্ভ পার করেছিলাম ঠিক তখনই। তার মানে সেই স্তম্ভের পর থেকে সুড়ঙ্গের ভিতরে অন্য একটা ডাইমেনশন শুরু হয়ে যায়। তো এখন পরের দিন তারা অনেকক্ষণ ধরে সুড়ঙ্গ সম্পর্কে গবেষণা করে এবং তারপর একদিন তারা সিদ্ধান্ত নেয় যে দুজন একসঙ্গে সুড়ঙ্গের ভিতরে যাবে। আঞ্জু কারোকে বলে তুমি স্তম্ভটার ওই পারে যেও আর আমি এই পাশ থেকে তোমাকে মেসেজ করব। দুজনে ঠিক এমনটাই করে। কারো পিছনে ফিরে তাকায় আর দেখতে পায় যে আঞ্জু এদিকে ওদিকে দ্রুত হাঁটাচলা করছে। এভাবে দ্রুত গতিতে হাঁটা কোনো মানুষের পক্ষে সম্ভবই ছিল না। কারো স্পষ্ট দেখতে পাচ্ছিল বাইরের সময় কত দ্রুত বয়ে যাচ্ছে। এতে ভয় পেয়ে কারো দ্রুত আঞ্জুর কাছে চলে আসে আর দেখে আঞ্জু ক্লান্ত হয়ে নিচে বসে পড়েছে। আঞ্জু কারোকে জানায় যে তুমি 7 ঘন্টা পর স্তম্ভের এই পাশে ফিরে এসেছো। কারো দুঃখ প্রকাশ করে, কিন্তু আঞ্জু বলে এ তো তোমার কোনো দোষ নেই। পরের দিন তারা একসাথে একটা জায়গাতে ঘুরতে চলে যায়, যেখানে আঞ্জু কারোকে বলে আমি তোমাকে কোনোদিন হাসতে দেখিনি। এখানে কারো আঞ্জুকে নিজের অতীতের কথা জানায়। সে একদিন তার ছোট বোন ক্যারিনের সঙ্গে তার ঝগড়া হয়েছিল আর সে রেগে মেগে বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিল, কিন্তু যখন সে বাড়িতে ফিরে আসে তখন জানতে পারে তার অনুপস্থিতিতে ক্যারিন গাছে উঠে কারোর জন্য একটা বিটল ধরতে গিয়েছিল, কিন্তু গাছ থেকে পড়ে গিয়ে ক্যারিনের মৃত্যু হয়ে যায়। ক্যারিনের মৃত্যুর পর কারোর বাবা মদে ডুবে যায় আর তার মা বাড়ি থেকে চলে যায়। এই কারণে কারোর পুরো পরিবারটা ধ্বংস হয়ে যায়। কারো আঞ্জুকে জানায় যে ওই সুড়ঙ্গের মাধ্যমে আমি আমার ছোট বোন ক্যারিনকে ফিরিয়ে আনতে চাই। এরপর তারা দুজন মিলে আলোচনা করে পরের বার তারা দুজন একসঙ্গে সুড়ঙ্গের ভিতরে যাবে এবং ওই পিলারটাকে একসাথে পার করবে। তাদের প্ল্যান ছিল যে তারা খুব দ্রুত দৌড়াবে আর সুড়ঙ্গের মধ্যে কিছু একটা পেলে সঙ্গে সঙ্গে ফিরে আসবে। তো প্ল্যান মোতাবেক তারা পরের দিন তারা দুজন ঠিক এমনটাই করে, কিন্তু দৌড়াতে দৌড়াতে আঞ্জুর মুখে কিছু কাগজ এসে পড়ে। আঞ্জু সেই পাতাগুলো তুলতে শুরু করে আর কারু তাকে বলে আমাদের তাড়াতাড়ি করা উচিত, কিন্তু আঞ্জু তার কথাই শোনে না। তাই কারু নিজে সেই কাগজগুলো তুলতে তুলতে আঞ্জুকে সাহায্য করতে থাকে আর তারা দুজন সুড়ঙ্গ থেকে বেরিয়ে চলে আসে। কিন্তু তখনই বৃষ্টির কারণে কারো জামা কাপড় পুরো ভিজে গিয়েছিল। এই অবস্থায় কারো নিজের বাড়িতে ফিরে যেতে চায় না, তাই আঞ্জু তাকে নিজের বাড়িতে নিয়ে যায়। সেখানে কারো দেখতে পায় যে আঞ্জুর ঘরে অনেকগুলো মাঙ্গা রাখা রয়েছে। আঞ্জুর দাদু একজন মাঙ্গা শিল্পী ছিলেন। জাপানিজ ভাষায় মাঙ্গা হচ্ছে এমন টাইপ অফ আর্ট ফর্ম যেগুলো জাপানিজ এনিমিগুলো আর্ট করে সেগুলো কমিক বুক আকারে তৈরি করা হয়, সেটাই আর কি মাঙ্গা আর্টিস্ট। তো যাই হোক, আঞ্জুর দাদুর কোনো মাঙ্গা কখনোই প্রকাশিত হয়নি। তো কারো আঞ্জুকে জিজ্ঞাসা করে সুড়ঙ্গের ভিতরে আমরা যে পাতাগুলো খুঁজে পেয়েছিলাম ওইগুলো কি তোমার লেখা মাঙ্গা? এটা শুনে আঞ্জু চমকে যায়। আঞ্জু কারোকে জানায় যে হ্যাঁ, সুড়ঙ্গের ভিতরে পাওয়া কাগজগুলো আমার প্রথম মাঙ্গা কাগজ, যেটা শুধুমাত্র আমার দাদাই পড়েছিল। আঞ্জু বলে যে আমার বাবার মায়ের হাতে যখন সেই কাগজগুলো পড়েছিল তখন তারা সবগুলো ছিঁড়ে ফেলেছিল। তখন কারো আঞ্জুকে জিজ্ঞাসা করে তুমি তোমার মাঙ্গা কেন পাবলিশারের কাছে নিয়ে যাও না? আঞ্জু একটু ইতস্ততা বোধ করে এবং তারপর বলে মাঙ্গা শিল্পে প্রচুর প্রতিযোগিতা রয়েছে। আমার দাদু তার পুরো জীবনটা মাঙ্গা লেখায় পার করে দিয়েছে, কিন্তু তার একটা মাঙ্গা বিক্রি হয়নি। আমার বাবা মাকে তার সকল খরচ চালাতে হয়েছিল আর এই কারণে তার মৃত্যুর পরে তারা একটুও কাঁদেনি। এরপর আঞ্জু বলে যে আমি যখন আমার বাবা মাকে বলি যে আমিও মাঙ্গা আর্টিস্ট হতে চাই তখনই তারা আমাকে আমার বাড়ি থেকে বের করে দেয়, তাই আমি এখন একা একা থাকি। এখান থেকে বোঝা যায় যখন স্টেশনে কারো আঞ্জুকে ছাতা দিয়েছিল তখন সে কেন বলেছিল যে আমার বাবা মা আমার জন্য চিন্তা করবে না, আসলে সে তো তার বাবা মার সাথেই থাকে না। আঞ্জু কারোকে বলে আমি চাই একটা বার অন্তত আমার মাঙ্গা পাবলিশ হোক, কিন্তু আমার মনে হয় না আমার মধ্যে সেই প্রতিভা রয়েছে। কারো আঞ্জুর কাছে তার মাঙ্গা পড়ার অনুরোধ করে। আঞ্জু প্রথমে আপত্তি করে, কিন্তু কারো জেদের কাছে হার মানে। ফাইনালি সে একটা মাঙ্গা পড়তেও দেয়। সেটা পড়ে কারো খুবই মুগ্ধ হয়ে যায় এবং আঞ্জুকে উৎসাহ দেয় মাঙ্গা আঁকার জন্য। আঞ্জুর দিকে তাকিয়ে কারু বলে তোমার মাঙ্গাটা কিন্তু সত্যি দারুণ ছিল, তুমি সত্যিই অনেক বিশেষ একজন মেয়ে আর তোমার অবশ্যই এই মাঙ্গাটা পাবলিশ করা উচিত। এটা শুনে আঞ্জু খুবই খুশি হয়ে যায় এবং কারোর উপর ঝাঁপিয়ে পড়ে। তারপর আঞ্জু বলে যে আমি স্পেশাল নই, স্পেশাল তো তুমি। কারো আমি তোমার মতো হতে চাই, যে কিনা নিজের ইচ্ছা পূরণ করার জন্য সবকিছু ত্যাগ করতে রাজি। এরপর তারা দুজন সিদ্ধান্ত নেয় যে তারা আগস্টের 2 তারিখে টানেলের ভিতরে যাবে এবং ততক্ষণ পর্যন্ত এগিয়ে যেতে থাকবে যতক্ষণ পর্যন্ত না তাদের ইচ্ছা পূরণ হয়ে যায়। এতে করে বাইরে যত বছর কেটে যাক না কেন তাতে তাদের কিছুই যায় আসে না। তো এখন পরের দিন কারু আর আঞ্জু একসাথে তারা একটা ফেস্টিভ্যালে ঘুরতে যায়। সেখানে কারু আঞ্জুকে একটা বিশেষ জায়গাতে নিয়ে যায় এবং বলে এই জায়গাটা আমি আমার বোন ক্যারিন একসাথে খুঁজে পেয়েছিলাম। কারু আরো বলে
আমি এখানে শেষবারের মতো আসতে চেয়েছিলাম, কারণ আমি জানি না টানেলের ভিতরে যাবার পরে আমি আর ফিরে আসতে পারবো কিনা। এটা শুনে আঞ্জু কারুকে জিজ্ঞাসা করে, তুমি আগস্টের 2 তারিখটা কেন বেছে নিলে? তখন কারু উত্তর দেয় যে এই দিনটাতে আমার বোন ক্যারিন গাছ থেকে পড়ে মারা গিয়েছিল। এটা শুনে আঞ্জু কারোর দিকে তাকিয়ে থাকে, আর কারু আঞ্জুর হাত শক্ত করে ধরে ফেলে এবং দুজন একটা ইমোশনাল মুহূর্ত একে অপরের সাথে শেয়ার করে। তারপর রাতের বেলা কারু যখন বাড়িতে ফিরে আসে তখন দেখতে পায় যে একজন মহিলা তাদের বাড়িতে এসেছে। কারুর বাবা তাকে জানায়, এটা তোমার হবু মা। এই কথা শুনে কারুর পায়ের নিচে মাটি সরে যায়। সে তার বোন ক্যারিনের ছবি দেখে কাঁদতে থাকে এবং তার বাবা তাকে রুম থেকে বের করে দেয় এবং কারু নিজের রুমে গিয়ে শুয়ে পড়ে। তো হঠাৎ করে রাতের বেলা কারুর কাছে আঞ্জুর একটা মেসেজ চলে আসে। সেই মেসেজে লিখেছিল, আমরা কি দেখা করতে পারি? তো এই মেসেজের উত্তরে পরের দিন কারু আর আঞ্জু একটা ক্যাফেতে দেখা করে। আঞ্জু কারুকে বলে যে তোমার পরামর্শে আমি আমার মাঙ্গা একটা পাবলিশারের কাছে পাঠিয়েছিলাম এবং তারা আমার মাঙ্গা খুবই পছন্দ করেছে, তারা আমার সঙ্গে কাজ করতে চায়। এটা শুনে কারু বলে, তাহলে আমাদের টানেলে যাওয়ার পরিকল্পনাটা পেছানো উচিত, হয়তো তুমি এখনো প্রস্তুত নও। আঞ্জু একথা শুনে রেগে গিয়ে বলে, তুমি আমাকে একদমই বুঝো না, আমি টানেলে যেতে অবশ্যই প্রস্তুত। তো এখন পরের সিনে আমরা দেখি যে দুজন স্টেশনে বসে আছে। সিনেমার শুরুটা যেভাবে হয়েছিল সেভাবে একটা ঘোষণা হয়ে যায় যে ট্রেন আধা ঘন্টা দেরিতে আসবে। কারু সে একই মুহূর্ত আবারও ফিরে পায়। সে ওই দিনের ঘটনাগুলো আবারও রিক্রিয়েট করে, কিন্তু এইবার তার কাছে কোনো ছাতা ছিল না। সে ছাতার পরিবর্তে একটা ফুল আঞ্জুকে দেয়। আঞ্জু কারুর সাথে গল্প করতে থাকে এবং তারা দুজন সেই প্রথম দিনের মুহূর্তটা স্মরণ করে হাসতে থাকে। তারপর আঞ্জুর মনে পড়ে যায় যে তাকে কারো ছাতাটা ফিরিয়ে দিতে হবে, কেন যেন সে বারবার ছাতাটা আনতে ভুলে যায়। এরপর কারু তার বাড়িতে ফিরে আসে এবং সেই রাতে সে বাড়ি থেকে কাউকে কিছু না জানিয়ে টানেলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। পরের দিন ছিল আগস্টের 2 তারিখ। আঞ্জু বসে বসে কারুর মেসেজের অপেক্ষা করছিল, কিন্তু কোনো মেসেজ না আসায় তখন সে কারুর বাড়িতে গিয়ে জিজ্ঞাসা করে। তখন কারুর বাবা তাকে জানায় যে কারু তো গতকাল রাত থেকে বাড়িতে আসেনি। এটা শুনে আঞ্জু বুঝতে পারে যে কারু নিশ্চয়ই তাকে ছাড়া একা একা টানেলের ভিতরে চলে গেছে। তো যেই সব মুহূর্ত আঞ্জু কারোর সাথে কাটিয়েছিল সেগুলো সব মনে করে আঞ্জু টানেলের দিকে দৌড়ে চলে যায়। টানেলের কাছে পৌঁছে আঞ্জু তার ফোনে দেখে কারু একটা মেসেজ করেছে, যেখানে লেখা ছিল, যতক্ষণে তুমি এই মেসেজটা পড়বে আমি এই টানেলের অনেক গভীরে ততক্ষণে হয়তো চলে যাব। এই টানেল আসলে কোনো ইচ্ছা পূরণ করে না, বরং সেই জিনিসপত্রগুলো ফিরিয়ে নিয়ে আসে যা তুমি হারিয়ে ফেলেছো। তাই তুমি এই টানেল থেকে কোনো স্পেশাল কিছুই খুঁজে পাবে না। তুমি ইতিমধ্যে অনেক স্পেশাল একটা মেয়ে, তোমার আর নতুন করে স্পেশাল কিছুর দরকার নেই। আঞ্জু, তোমার যা দরকার তা তোমার কাছে আগে থেকেই রয়ে গেছে। আমি জানি তুমি একদিন অনেক বড় মাঙ্গা লেখক হবে। আমি শুধু এটা জানি যে আমি যখন 1000 বছর পরে এই টানেল থেকে বাইরে বের হব তখন আমি তোমার লেখা মাঙ্গাটা পড়তে পারবো। এই মেসেজ পড়ার পর আঞ্জু কান্না করতে থাকে এবং চিৎকার করে বলে, তুমি একটা ধোঁকাবাজ, তুমি কখনো আমাকে বুঝতে পারলে না, আমি তো শুধু তোমার সঙ্গে সময় কাটাতে চেয়েছিলাম। অন্যদিকে আমরা কারুকে দেখতে পাই যেখানে টানেলের ভিতরে তার মোবাইলটা ফেলে দেয় এবং তার অতীতের সকল স্মৃতিগুলো তার সামনে চলতে দেখতে পায়। তার সামনে তার বাবা মা আর ক্যারিনের ছবি চলে আসে, কিন্তু সে সবকিছু ইগনোর করে এগিয়ে যেতে থাকে। চলতে চলতে কারো 14 ঘন্টা কেটে যায় সেই টানেলের ভিতরে, মানে বাইরের পৃথিবীতে 4 বছর পেরিয়ে গেছে। এতটা সময় পেরিয়ে যাওয়ার কারণে কারো খুবই ক্লান্ত হয়ে পড়েছিল, কিন্তু তার মনে হয় না যে সে এখানেই থেমে যাবে। ঠিক তখনই সে একটা আলো দেখতে পায় এবং দ্রুত সেই আলোর দিকে ছুটে যায়। আলোর কাছে পৌঁছানোর পর কারো একটা দরজা খুলে দেয়। দরজাটা খুলতেই আমরা দেখতে পাই কারো এখন ছোট হয়ে গেছে এবং সে একটা আলাদা দুনিয়াতে প্রবেশ করেছে। তার সঙ্গে তার ছোট বোন ক্যারিনও রয়েছে। ক্যারিন তার জন্য একটা জুস বানিয়ে নিয়ে আসে এবং বলে যে, ভাইয়া দেখো, আমি তোমার জন্য একটা বিটল পোকা ধরেছি। তো এটাই ছিল সেই পৃথিবী যা কারো তার শৈশবে হারিয়ে ফেলেছিল। যদি ক্যারিন জীবিত থাকতো তাহলে হয়তো কারো তার বর্তমান সময়ে এই দিনগুলো খুবই উপভোগ করতে পারতো। এরপর কারো আয়নার কাছে গিয়ে নিজের প্রতিচ্ছবি দেখে এবং বুঝতে পারে যে সে এখন অনেক বড় হয়ে গেছে। তার ফোন, যেটা সে টানেলের ভিতরে ফেলে দিয়ে এসেছিল, আবারও তার হাতে ফিরে এসেছে এবং সেই ফোনে আঞ্জুর সকল মেসেজগুলো আবারও আসতে থাকে, যা সম্ভবত আঞ্জু বছরের পর বছর ধরে বাইরে দুনিয়া থেকে তাকে পাঠাচ্ছিল। এটা থেকে ক্যারিন কারোকে বলে যে, ভাইয়া আমি জানি তুমি আমাকে ভালোবাসো আর আমিও তোমাকে অনেক ভালোবাসি, কিন্তু আমি চাই তুমি এমন একটা মেয়েকে ভালোবাসো যাতে করে আমরা সবাই খুশি থাকতে পারি। এই কথা শুনে কারো বুঝতে পারে যে তাকে এখন জীবনে পিছন দিকে না গিয়ে বরং সামনে এগিয়ে যেতে হবে। যারা হারিয়ে গেছে তাদের স্মৃতি মনে রেখে বরং যারা এখন তার পাশে আছে তাদের প্রতি খেয়াল রাখতে হবে। কারু ক্যারিনকে বলে যে, বোন, আমার একজনের সঙ্গে দেখা করতে হবে। এটা বলে কারু দরজা খুলে সেখান থেকে চলে যেতে থাকে। আর ঠিক তখনই ক্যারিন পিছন থেকে চিৎকার করে বলে যে, ভাইয়া আমি সবসময় তোমাকে অনেক ভালোবাসবো। এরপর কারু টানেল থেকে বের হয়ে দৌড়াতে থাকে এবং আঞ্জুর সাথে কাটানো স্মৃতিগুলো মনে করতে থাকে। দৌড়াতে দৌড়াতে সে তার ফোনে আঞ্জুকে মেসেজ পাঠায় যে, আমি তোমাকে খুব ভালোবাসি আঞ্জু। কিন্তু দৌড়ানোর সময় কারুর পা পিছলে যায় এবং সে মাটিতে পড়ে অজ্ঞান হয়ে যায়। এরপর সিন শিফট হলে আমরা দেখতে পাই যে আঞ্জু এখন অনেক বড় মাঙ্গা লেখক হয়ে গেছে। আঞ্জুর এডিটর তাকে বলে যে, তুমি গত কয়েক বছর ধরে অবিরাম কাজ করে চলেছো, এখন অন্তত একটা বিরতি নেওয়া উচিত। এডিটর আঞ্জুর কাছে থাকা একটা ছাতা দেখে জিজ্ঞাসা করে যে, এটা কি কোনো বিশেষ মানুষের ছাতা? আসলে আঞ্জু সবসময় এই ছাতাটা তার কাছেই রাখতো। আঞ্জু শুধুমাত্র হাসি দিয়ে বলে যে, হ্যাঁ,
তো পরবর্তী দৃশ্যে আমরা আঞ্জুকে স্টেশনে দেখি, যেখানে আগের মতো একটা ঘোষণা দেওয়া হয় যে ট্রেন আধা ঘন্টা দেরিতে আসবে। এটা শুনে আঞ্জুর চোখে পানি চলে আসে এবং ঠিক সেই সময় তার ফোনে কারোর একটা মেসেজ চলে আসে, যেখানে লেখা ছিল আমি তোমাকে অনেক ভালোবাসি। মেসেজটা দেখে আঞ্জু পাগলের মতো টানেলের দিকে দৌড়াতে থাকে এবং টানেলের ভিতরে ঢুকে কারোকে খুঁজতে শুরু করে। এরপর টানেলের ভিতরে কারো আঞ্জুকে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে। তারপর যখন কারো চোখ খোলে তখন সে আঞ্জুকে তার সামনে দেখতে পায়। খুশি হয়ে আঞ্জুকে বলে আমি তোমাকে 8 বছর পর দেখেছি। এটা বলে তারা একে অপরকে চুম্বন করে। টানেল থেকে বাইরে বের হয়ে আসলে বোঝা যায় যে কারোর জন্য 13 বছর পেরিয়ে গিয়েছে, কারণ 8 বছর ধরে সে টানেলের ভিতরেই ছিল। আর 5 বছর কেটে গেছে যখন আঞ্জু তাকে খুঁজতে টানেলের ভিতরে গিয়েছিল। কারো আঞ্জুকে বলে তুমি 8 বছর ধরে যেসব মাঙ্গাগুলো লিখেছো আমি সবগুলো অবশ্যই পড়তে চাই। আঞ্জু জিজ্ঞাসা করে যে তুমি কিভাবে জানতে পারলে আমি মাঙ্গা হয়েছি। কারো বলে তোমার দেয়া সকল মেসেজ আমি পেয়ে গিয়েছিলাম। তখন আঞ্জু বলে যে এই টানেলটাই তোমাকে আমার সকল মেসেজ ফিরিয়ে দিয়েছে। কারো আঞ্জুর হাতে তার বহু বছর আগে দেওয়া সেই ছাতাটা দেখে বলে 13 বছর পার হয়ে গেছে কিন্তু তুমি এই ছাতাটা এখনো এত ভালোভাবে রেখেছো। তখন আঞ্জু বলে কিভাবে ভালো করে রাখবো না বলো, এটা তো তোমারই, তোমাকে তো ফেরত দিতেই হবে। আর ঠিক তখনই বৃষ্টি শুরু হয়ে যায় এবং কারো ছাতাটা খোলে আর দুজন এই বৃষ্টির মধ্যে একসঙ্গে দাঁড়িয়ে থাকে আর সিনেমাটা এখানেই শেষ হয়ে যায়। তবে 1 মিনিট আপনাদের জন্য একটা প্রশ্ন রাখতে চাই, যদিও একটু কনফিউজ প্রশ্ন, কিন্তু আমি দেখতে চাই যে আপনারা আসলে কতটা সঠিক উত্তর দিতে পারেন। তো বলি যে কারু যখন টানেলের ভিতরে গিয়েছিল তখন কারু আর আঞ্জুর দুজনের বয়স কিন্তু 17 বছর ছিল। 8 বছর পরে আঞ্জু কারুকে খুঁজতে টানেলে গিয়েছিল এবং তারা দুজন যখন বের হয় তখন কারুর জন্য মোট 13 বছর পেরিয়ে গিয়েছিল আর আঞ্জুর জন্য পেরিয়ে গেছে 5 বছর। তাহলে এখন বলেন আঞ্জুর আর কারুর বর্তমান বয়স কত? এই ব্যাপারটা কিন্তু জানাতে ভুলবেন না। তো সঠিক উত্তর দেবেন। আশা করি আজকের মতো আমি বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।